আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সিআরএম এর বাংলা ক্লাসে। তোমাদের সাথে আছি আমি সানজিদা রহমান রিয়া, অধ্যয়ন করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। আমাদের অনেক কিছু পড়ার থাকে, অনেক বিষয় জানার থাকে, কিন্তু আমরা আজকে যেটা করব যে ডিরেক্ট একদম কবিতায় চলে যাব। এই কবিতার প্রেক্ষাপট কি, কিসের ভিত্তিতে লেখা, এই সমস্ত অনেক কিছু আমাদেরকে জানতে হয়, কিন্তু এইসব বাদ দিয়ে আমরা আজকে ডিরেক্ট কবিতায় চলে যাব। তারপরেও তোমরা জানো বিদ্রোহী কবিতাটা একটু বড়, তো এই কবিতাটা আমি আজকের ক্লাসে শেষ করতে পারবো এমন কথা দিতে আমি পারছি না, ঠিক আছে? যদি শেষ হয়ে যায় তাহলে তো সেটা খুবই ভালো আমাদের সবার জন্য, তাই না? আচ্ছা, নীরব বলছে শুরু করেন আপু। হ্যাঁ, এবার শুরু করি, আসো। আজকে কি পড়বো? আজকে পড়বো হচ্ছে বিদ্রোহী কবিতা, ঠিক আছে? বিদ্রোহী কবিতাটি কে লিখেছে? কাজী নজরুল ইসলাম। আমরা সবাই জানি না? তোমাদেরকে কিন্তু কাজী নজরুল ইসলাম সম্পর্কে জানতে হবে, ঠিক আছে? কিছু কিছু কবি রয়েছে তাদের সম্পর্কে একটু পড়তে হয়, আবার সব কবি সম্পর্কে পড়তে হয় না, কারণ সেগুলো থেকে সাধারণত কোশ্চেন আসে না। বাট কাজী নজরুল ইসলাম এমন একটা টপিক যেটা আমাদেরকে পড়তে হবে, আমাদেরকে জানতে হবে, তাই না? আচ্ছা, তোমরা কে কোথা থেকে জয়েন হয়েছে একটু জানাও তো। কে কোথা থেকে তোমরা জয়েন হয়েছে আজকের ক্লাসে? আচ্ছা, আসো কবিতা শুরু করে দিই। আমরা পড়বো আজকে বিদ্রোহী কবিতা, এবং বিদ্রোহী কবিতার একদম প্রথম লাইনে বলছে যে বলো বীর। কবি বলছে যে বীর তুমি বলো। দেখো এখানে কাজী নজরুল ইসলাম কি করেছে জানো? কাজী নজরুল ইসলাম নিজেকে এই কবিতায় বিদ্রোহী রূপে পরিচয় দিয়েছে। বিদ্রোহীকে যে বিদ্রোহ করে, সকল অন্যায় অত্যাচার শোষণ এই ধরনের মানে সমাজের সকল ধরনের অন্যায়ের বিরুদ্ধে যারা বিদ্রোহ ঘোষণা করে, অন্যায়ের বিরুদ্ধে যারা দাঁড়ায়, সেই কি বিদ্রোহী। তো এই কবিতায় কাজী নজরুল ইসলাম নিজেকে বিদ্রোহী ঘোষণা করেছে, এবং কাজী নজরুল ইসলাম নিজের মধ্য দিয়ে আমাদেরকে বলতে চেয়েছে যে তোমরাও বিদ্রোহী হও, ঠিক আছে? আমাদের সবার মনে একটা বিদ্রোহ জাগরণ করতে চেয়েছে, ঠিক আছে? এই কাজী নজরুল ইসলাম। আচ্ছা, এখানে দেখো বলছে বলো বীর, বলছে যে বীর তুমি বলো, ঠিক আছে? বীর তুমি বলো, অর্থাৎ আমাদের সবাইকে বলতে বলছে। দেখো এই কবিতা লেখার যে প্রেক্ষাপট সেটা একটু বলতে হয়, না হলে বুঝতে অসুবিধা হয়। ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে কিন্তু এই কবিতাটা লেখা। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আপু ঔপনিবেশিক শক্তিটা কি? ঔপনিবেশিক শক্তি হচ্ছে, মনে করো যে এই ভূমিটা, এই জন্মস্থান, এই দেশটা আমার না, ঠিক আছে? আমি মনে করো আমেরিকাতে থাকি। এখন আমেরিকা থেকে এসে আমি কি করলাম? এই বাংলাতে আসলাম। বাংলাতে এসে আমি হঠাৎ করে আমার বিশাল ক্ষমতা, আমি সবাইকে ম্যানেজ করে কি করে ফেললাম যে আমি এই দেশেরই না, আমি আগেও নাই পিছেও নাই, হঠাৎ করে এই দেশ আমি শাসন করতে লাগলাম, এবং আস্তে আস্তে আমি অন্যায় জুলুম চালাতে লাগলাম যে তোমাদেরকে আমার কথা মানতে বাধ্য। আমি অন্যায় সব নিয়ম তৈরি করে দিলাম যে এই নিয়ম তোমাদেরকে মানতে হবে, তোমরা যদি এই নিয়ম না মানো তাহলে তোমাদেরকে কি কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। তো এরকমই এই বিদ্রোহী কবিতা কি করেছে, এই যে ভারতবর্ষ তখন ছিল, ভারতবর্ষে ঠিক তেমনি ব্রিটিশরা এসে অন্যায়ভাবে কি করতো? শাসন করত, এবং অন্যায় অত্যাচার অবিচার এত বেশি বেড়ে গিয়েছিল যে কাজী নজরুল ইসলাম না পেরে একদম ডিরেক্ট তাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে দিয়েছিল। সেইটার বিরুদ্ধে যে বলছে যে তোমরা ভয় পেও না, তোমরা বীর, এবং হে বীর তুমি বলো, বলো উন্নত মমশির, ঠিক আছে? এই যে মম, মম মানে হচ্ছে আমার, ঠিক আছে? মম মানে আমার। এখানে বলছে যে বীর তুমি বলো যে আমার শির, শির মানে কি? আমার মাথা। শির বলতে বোঝায় মাথা। আমার মাথা সর্বদা কি উন্নত, উঁচু, অর্থাৎ আমরা আর মাথা নিচু করে থাকবো না, অন্যায়ের বিরুদ্ধে আমরা মাথা নিচু করে থাকবো না। আমরা এখন বীর, আমরা জাগরণ ঘটবো, এবং বীরের মাথা সবসময় উঁচু থাকবে, অর্থাৎ আমাদের মাথা সবসময় উঁচু থাকবে। আমরা এবার মাথা উঁচু মানে কি? সবকিছুর বিরুদ্ধে কি? প্রতিবাদ করা। আমরা সবকিছুর বিরুদ্ধে কি করব? প্রতিবাদ করব। তাই বলছে যে বলো বীর, যে বীর তুমি বলো, বলো উন্নত মমশির। উন্নত বলতে উঁচু, ঠিক আছে? মম মানে আমার, শির মানে মাথা। যে হে বীর তুমি বলো যে আমার মাথা সবসময় উঁচু থাকবে। শির নেহারি আমারই। এই যে নেহারি, নেহারি মানে কি জানো? নেহারি মানে দেখে, ঠিক আছে? নেহারি মানে দেখে, ঠিক আছে? নেহারি মানে কি? সরি আপু লেট হয়ে গেছে একটু, কোনো অসুবিধা নেই,
বলছে শির নেহারি আমারই, অর্থাৎ আমার শির উঁচু দেখে, আমার মাথা উঁচু দেখে নত শির ওই শিখর হিমাদ্রি। ঠিক আছে, শেখর মানে কি? শিখর মানে হচ্ছে চূড়া, হিমাদ্রি বলতে হিমালয় পর্বতের কথা বলছে। হিমালয় পর্বত কি সবচেয়ে উঁচু না? যে বলছে বীরের মাথা এতটাই উঁচু এবং এতটা দৃঢ়তার সাথে তারা মাথা উঁচু করে রাখবে যে একটা বীরের সোজা মাথা দেখে বরং এই হিমালয় পর্বতের যে চূড়া, পৃথিবীর সবচেয়ে উঁচু যে চূড়া, সেই চূড়া বরং বীরের মাথা উঁচু দেখে তার কাছে মাথা নোয়াবে। ঠিক আছে, তার মানে কি বীর এতটাই আত্মপ্রত্যয় কি থাকবে? বলিয়ান থাকবে। কোনোভাবেই সে আর মাথা নত করবে না, কোনোভাবেই সে আর মাথা নিচু করে থাকবে না, কোনো অন্যায় সে আর মেনে নিবে না। ঠিক আছে, সে এত দৃঢ়তার সাথে এবার কি প্রতিবাদ করবে। আমি চির দুর্দম, দুর্দম মানে কি জানো? যাকে দমন করা যায় না। ঠিক আছে, আমি চির দুর্দম, চির দুর্দম মানে যাকে কখনোই দমন করা যায় না। এখানে কবি বলছে যে তোমার যদি প্রয়োজন হয়, অন্যায়ের বিরুদ্ধে কিন্তু সবসময় এমন না যে যুদ্ধ দিয়ে সবকিছু পাওয়া যায় না, ভালোবাসা দিয়ে অনেক কিছু জয় করা যায়। আবার কি ভালোবাসা দিয়ে সবসময় নরম হলেও হয় না, কিছু কিছু সময় কি করতে হয়? একটু গরম হতে হয়। তো সেটাই বলছে, সময়ের প্রয়োজনে আমাকে কি করতে হবে? কঠোর হতে হবে, সময়ের প্রয়োজনে আবার আমাকে একটু নরমও হতে হবে। তো বলছে আমি চির দুর্দম, আমি সর্বদা দুর্দম, আমাকে কখনোই দমন করা যাবে না, দুর্বিনীত, আমাকে কখনোই আমি কখনোই অন্যায়ের বিরুদ্ধে বিনয় প্রকাশ করব না। ঠিক আছে, অন্যায়ের কাছে আমি কখনো আমার বিনয় দেখাবো না। নৃশংস অর্থাৎ সকল অবিচারের বিরুদ্ধে আমি হব নৃশংস, অর্থাৎ সে যে তীব্র প্রতিবাদ করবে সেই বিষয়টা এখানে বলছে। ঠিক আছে, মহাপ্রলয়ের আমি নটরাজ, নটরাজ বলতে এখানে বোঝায় শিবকে। শিব কি করেছিল? সে তাণ্ডব নৃত্য পরিচালনা করেছিল, এর ফলে তার তাণ্ডব নৃত্যর গতি এতটাই ছিল যে সবকিছু কি হয়েছিল? একদম লন্ডভন্ড হয়ে গিয়েছিল। তো এখানে কাজী নজরুল ইসলাম বলছে যে প্রলয়, প্রলয় বলতে এখানে অন্যায় অবিচারকেই বোঝানো হচ্ছে, যে সকল অন্যায় অবিচারের বিরুদ্ধে আমি কি করব? সেই নটরাজ শিবের মতো আমি কি করব? প্রলয় নৃত্য পরিচালনা করব, যাতে সবকিছু একদম লন্ডভন্ড হয়ে যায়, সকল অন্যায় অবিচার একদম সবকিছু তছনছ হয়ে যায়। আমি সাইক্লোন, সাইক্লোন কেমন বিধ্বংসী না? সবকিছু একদম কি ভেঙে চুরে ফেলে। তো বলছে অন্যায়ের বিরুদ্ধে সে সাইক্লোনের মতো রূপ ধারণ করবে, আমি ধ্বংস, আমি সবকিছু ধ্বংস করে দেব, এই অন্যায় অবিচার নিয়ম আমি সবকিছু কি করে দিব? ধ্বংস করে দিব। আমি মহাভয়, কবি নিজেকে বলছে যে সে মহাভয়। ঠিক আছে, দুর্বিনীত মানে অবিনয়, হ্যাঁ দুর্বিনীত মানে অবিনয়। দেখো এবার বলছে আমি মহাভয়, অর্থাৎ সে নিজেকে ভয়ঙ্কর রূপে বলছে যে আমি ভয়ের কারণ হব। কেন হব? কার কাছে হব? এই অন্যায়ের কাছে, যারা অন্যায় করে তাদের কাছে আমি মহাভয় রূপে কি করব? প্রকাশ করব। আমি অভিশাপ পৃথ্বীর, অর্থাৎ এই পৃথ্বী মানে হচ্ছে পৃথিবী। ঠিক আছে, পৃথ্বী মানে কি? পৃথ্বী মানে পৃথিবী। তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে একটু ঝটপট মেনশন দিয়ে দাও তো, যাতে করে কিনা সবাই আমরা একসাথে ক্লাস করতে পারি। দেখো এখানে বলছে আমি অভিশাপ পৃথ্বীর, আমি পৃথিবীর জন্য অভিশাপ রূপে আসব। কোন পৃথিবীর জন্য অভিশাপ রূপে আসবে? যেই পৃথিবীতে অন্যায় অবিচার রয়েছে সেইখানে সে অভিশাপ রূপে নিজেকে জাগরণ করবে। আমি দুর্বার, ঠিক আছে, দুর্বার মানে কি? যাকে মানে যে সবকিছু একদম লন্ডভন্ড করে দেয়, একদম যাকে থামানো যায় না, সেই অন্যায় অবিচারের বিরুদ্ধে কবি এমন ভাবে চলবে যে কিনা তাকে আর থামানো যাবে না। আমি ভেঙে করি সব চুরমার, অর্থাৎ সকল অন্যায় অবিচারের যে নিয়ম শৃঙ্খলা সব আমি কি করব? ভেঙে চুরমার করে দিব। এইটুকু বুঝতে তোমাদের কারো কোনো অসুবিধা আছে কিনা আমাকে এখন কমেন্ট করে জানাও। কারো কোথাও কোনো অসুবিধা থাকলে আমাকে জানাও, আমি তাকে সেখানে ক্লিয়ার করে দিব। ঠিক আছে, আমি একটুখানি সামারি করি এটা, যে এখানে কবি কি বোঝাতে চেয়েছে। কবি এখানে নিজেকে বিদ্রোহী রূপে কল্পনা করছে, বিদ্রোহী রূপে পরিচয় দিচ্ছে নিজেকে, নিজেকে বীর রূপে পরিচয় দিচ্ছে। সেই সাথে আমাদেরকেও বলছে তোমরাও বীর হবে বা এমন একটা কিছু। তো বীরের ধর্ম এখানে দেখো বলছে যে আমি বিদ্রোহী এবং আমি বীর এবং তোমরাও সেই সাথে। তো হে বীর, তুমি বলো যে বীরের শির, বীরের মাথা সবসময় উঁচু থাকে, বীরের মাথা এতটাই দৃঢ়তার সাথে উঁচু থাকবে যে পৃথিবীর সবচেয়ে উঁচু চূড়া যে হিমালয় পর্বত, সেই পর্বতের চূড়া পর্যন্ত বীরের পায়ের কাছে কি করবে? মাথা নত করবে।
সেই সাথে বলছে যে আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস, আমি সকল অন্যায় অবিচারের বিরুদ্ধে একটা ভয়ঙ্কর রূপে প্রকাশ করব। অন্যায়ের বিরুদ্ধে কবি যে ভয়ঙ্কর সেই জিনিসগুলো এখানে বলছে যে আমি প্রয়োজনে নটরাজ শিবের মতো আমি তাণ্ডব নৃত্য পরিচালনা করব, সকল অনিয়ম অবিচার আমি কি করব একদম ভেঙে চুরে সব চুরমার করে দিব। ঠিক আছে, এইটা এখানে বলা হয়েছে। আপু এই ক্লাসটা কি পেইড ব্যাচের ক্লাসে আবার করাবেন? অবশ্যই করাবো। তোমাদের এখন যা করাচ্ছেন ফ্রি ক্লাসে, আমি যেটা তোমাদের মনে হয়েছে এটা এটা প্রবলেম সেগুলো করাচ্ছি, বাট পেইড ব্যাচের ক্লাসে তোমরা এখানে ইন ডিটেইলস পাবে। ঠিক আছে, এবং একদম এ টু জেড প্রথম থেকে শেষ পর্যন্ত সবকিছু পড়ানো হবে। এই জিনিসগুলো আবার পেইড ব্যাচের গ্রুপে পড়ানো হবে। সেখানে কি হবে, তোমরা একটা নোট পাবা, শীট পাবা, যেটা পড়লে তোমাদের জন্য এনাফ, আমি সবসময় বলি, এবং তোমাদের প্রপার একটা গাইডলাইন দেওয়া হবে। ঠিক আছে, আচ্ছা দেখি এখন তোমাদের রিয়াকশন। আপু কবিতা থেকে প্রশ্নের উত্তর দিতে প্রবলেম হয়, তুমি যদি বুঝে বুঝে পড়ো, তুমি যদি বুঝে বুঝে পড়ো বিষয়গুলো তাহলে প্রবলেম হবে না। আর প্রবলেম না হওয়ার আরেকটা বিষয় যেটা কি, তোমার কাছে যে গাইড রয়েছে সেই গাইডের সকল এমসিকিউ তুমি সলভ করবা। আজকে আমি কবিতা পড়াচ্ছি, আমার কবিতা পড়ানোর পর এখনই তুমি বাংলা বই খুলে এই বিদ্রোহী কবিতা পড়বা, দেন তোমার কাছে যে গাইড রয়েছে সেই গাইডের সকল এমসিকিউ সলভ করবা, দেখবা আর কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, আচ্ছা প্রবলেম নাই। নুসরাত জাহান বলছে বুঝতে পারছি আপু, অল ক্লিয়ার। আচ্ছা আচ্ছা তোমরা সবাই ক্লিয়ার, তাহলে আমি এখন পরবর্তীতে যাই। দেখো তোমরা বলছিলে যে আপু এমসিকিউ সলভ করতে প্রবলেম হয়, তোমরা এখন এই এমসিকিউটা সলভ করো। তোমরা এখন বলো বিদ্রোহী কবিতায় কবি নিজেকে কিসের নটরাজ বলেছে? একদম কবিতার লাইন, কবিতার লাইন থেকেই তোমার প্রশ্ন আসবে। ঠিক আছে, কবিতার লাইন থেকেই তোমার প্রশ্ন আসবে, সেইগুলোই তোমার অ্যান্সার করতে হবে। এই জন্য কবিতা অনেক ভালোভাবে পড়তে হবে। একটু আগে কিন্তু আমি একদম ডিরেক্ট পড়িয়েছি যে জিনিসটা, এখন তোমরা এটার অ্যান্সার করো যে বিদ্রোহী কবিতায় কবি নিজেকে কিসের নটরাজ বলেছে। আচ্ছা রাজ্যহীন রাজা বলছে খ মহাপ্রলয়ের। বাকির অ্যান্সার করো, ঝটপট অ্যান্সার করো, ঝটপট তোমরা সবাই অ্যান্সার করো যে এটা কি হবে। বিদ্রোহী কবিতায় কবি নিজেকে কিসের নটরাজ বলেছে? দেখো কবিতার লাইনে একদম ডিরেক্ট বলেছে কি মহাপ্রলয়ের আমি নটরাজ। চলো দেখে আসি, অ্যান্সার হচ্ছে মহাপ্রলয়ের। আবার কবিতার লাইনে দেখে আসি, দেখো এই যে বলছে মহাপ্রলয়ের আমি নটরাজ। এটা কিন্তু একটা বোর্ড কোশ্চেন ছিল। ঠিক আছে, তোমাদের এমনই আসবে, তোমাদেরও এমনই আসবে। তোমরা দেখবা যে তোমরা পড়ে গিয়েছো কিন্তু হঠাৎ করে মনে আসতেছে না, তখন একদম হাত পা কামড়াতে হবে। এটা বোর্ড কোশ্চেন, বোর্ডে আসছে, তোমরা দেখছো একদম কবিতার লাইন থেকে আসছে, তাহলে এইগুলা ভুল করা যাবে না, এইগুলা কিছুতেই কি করা যাবে না, ভুল করা যাবে না। এরপরে দেখো বলছে আমি অনিয়ম উশৃঙ্খল। কবি বলছে আমি অনিয়ম উশৃঙ্খল। কিসের বিরুদ্ধে অনিয়ম উশৃঙ্খল? এই যে ঔপনিবেশিক শক্তি যারা স্থাপন করেছিল তারা কি করেছিল, সব অন্যায় নিয়ম তৈরি করে দিয়েছিল। অন্যায় নিয়ম তৈরি করে দিয়ে সেগুলোর উপরে আবার কঠোর একটা নিয়ম মানে আইন প্রণয়ন করে দিয়েছিল যে এইগুলো তোমার মানতেই হবে, না মানলে তুমি এই কঠোর শাস্তি পাবে। তো এই ধরনের সব অনিয়মের বিরুদ্ধে কবি বলছে যে আমি এই ধরনের অনিয়মের বিরুদ্ধে নিজেই কি এই ধরনের নিয়মের বিরুদ্ধে কবি নিজে অনিয়ম এবং উশৃঙ্খল, অর্থাৎ কবি এই সমস্ত অন্যায় নিয়ম কিছুতেই মানবে না। আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল। যেই সমস্ত বন্ধন, যে সমস্ত বন্ধন বাঁধন দিয়ে তোমরা এই যে অন্যায়ভাবে ভারতবাসীকে নির্যাতন করতে চেয়েছো, ভারতবর্ষকে, তখন তো ছিল ভারতবর্ষ। ঠিক আছে, যেভাবে অন্যায়ভাবে তোমরা তাদেরকে বেঁধে রাখতে চেয়েছো একটা বন্ধনে, একটা ভুল আইনের মাধ্যমে, সেই ধরনের বন্ধন কবি সবকিছু ছিন্ন করে ফেলতে চায়। আমি দলে যাই, দলে যাই বলতে একদম বিদলিত করে যায়, ভেঙে চুরে যায় সেই সব বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খলা, অর্থাৎ ওই যে তোমার যে ভুলভাবে যে নিয়মগুলো তৈরি করে দিয়েছো সেই সব নিয়ম কানুন শৃঙ্খল কবি কি করছে, একদম লন্ডভন্ড করে দিবে। আমি মানি না কোনো আইন। এটা কোন আইন বলছে? ওই যে অন্যায় আইনকে। এসব অন্যায় আইনকে কবি কিছুতেই মানে না। আমি ভরা তরি করি ভরা ডুবি। ঠিক আছে, কবি বলছে আমি ভরা তরি করি ভরা ডুবি। তরি মানে কি? তরি মানে হচ্ছে নৌকা। ঠিক আছে,
আমি ভরা তরি করি ভরা ডুবি। তোমরা অন্যায়ভাবে যে সাম্রাজ্যের তরি সাজিয়েছো, ঠিক আছে, অন্যায়ভাবে এইখানকার দেশবাসীর মানুষের কাছ থেকে, দেশবাসীদের কাছ থেকে সবকিছু শুষে নিয়ে তোমরা যে সাম্রাজ্যের তরি সুন্দরভাবে সাজিয়েছো, সেই সাম্রাজ্যের তরি কি করবে? সেই সাম্রাজ্যের নৌকা কবি কি করবে? একদম সব খালি করে দিবে। ঠিক আছে, অন্যায় শাসন আর কবি চলতে দিবে না। আমি টর্পেডো, আমি ভীম। টর্পেডো কি? ভাসমান মাইন, অর্থাৎ টর্পেডো এক ধরনের হচ্ছে তোমার অস্ত্র, ভাসমান মাইন, মাইন এক ধরনের অস্ত্র, অর্থাৎ অন্যায়ের বিরুদ্ধে কবির যে বিধ্বংসী রূপ সেটার কথা বলছে। প্রয়োজনে আমি কি করব? প্রয়োজনে আমি সেই মাইন, ভাসমান মাইন, যেটা কিনা কি তোমার যে তরি, সাম্রাজ্যের তরি, তোমরা যেই সাগরে ভাসিয়ে এসেছো তোমার সাম্রাজ্যের তরি, সেই সাগরে আমি কি করব? ভাসমান মাইন, যেটা কিনা পানিতে ভেসে থাকে এবং কি বাস্ট হয়ে যায়, সবকিছু একদম ধ্বংস করে দেয়। আর একটা হচ্ছে টর্পেডো, যেটা পানির নিচে ডুবো থাকে, ডুবো অস্ত্র এক ধরনের, হ্যাঁ, যেটা কি করে ওই যে ব্লাস্ট হয় সবকিছু ধ্বংস করে দেয়। সেই সাম্রাজ্যের তরি সে ধ্বংস করে দিবে, সেই তরি ধ্বংসের জন্য সে নিজে বিভিন্ন ভয়ানক অস্ত্র রূপে নিজেকে পরিচয় দিচ্ছে। ঠিক আছে, আমি ধূর্যটি, ধূর্যটিকে ওই যে জটাধারী, এটা শিবের বিভিন্ন নাম, শিবকেই বারবার বিভিন্ন নামে অভিহিত করা হচ্ছে, কারণ শিবের সেই তাণ্ডব নৃত্য যা কিনা সবকিছু তছনছ করে দিয়েছিল, কবি সেই শিবকে বিভিন্ন নামে অভিহিত করে নিজেকে শিবের সঙ্গে তুলনা করছে। ঠিক আছে, আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখী, তাহলে কবি এলোকেশে ঝড় কিসের? অকাল বৈশাখী। বৈশাখী, বৈশাখ মাসে কি হয়? হঠাৎ করে বৈশাখী ঝড় শুরু হয়ে যায়, সবকিছু যেমন তছনছ করে দেয়, কবি নিজেও সেসব অন্যায় অনিয়মের বিরুদ্ধে সবকিছু কি করে দিবে? একদম তছনছ করে দিবে। আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী সুত, সুত মানে পুত্র। ঠিক আছে, সুত মানে পুত্র বা ছেলে, বিশ্ব বিধাত্রীর, অর্থাৎ এই বিশ্ব, এই বিশ্বের জন্য, এই পৃথিবীর জন্য সে কি করছে? নিজেকে বিদ্রোহী রূপে কল্পনা করছে এবং সেই সাথে সে নিজেকে আবার বিদ্রোহীর পুত্র রূপে কল্পনা করছে, অর্থাৎ সে জাত বিদ্রোহী, সে জাত স্বভাবগতভাবে সে বিদ্রোহী, সে স্বভাবগতভাবেই একদম নিজেকে বিধ্বংসী রূপে বলছে। বলবীর চির উন্নত মমশির, অর্থাৎ হে বীর তুমি আবার বলো যে চির উন্নত মমশির, মম মানে আমার, যে আমার শির, আমার মাথা সবসময় উন্নত উঁচু, বীরের মাথা সবসময় উঁচু থাকবে। তোমার দেশ, তোমার দেশে এসে অন্য কেউ শাসন করছে, তুমি কেন তা মাথা নত করে নিবে? তুমি তো বীর, তুমি বীরের মতো নিজের মাথা উঁচু করো, সকল অন্যায়ের বিরুদ্ধে কি রুখে দাঁড়াও। ক্লিয়ার তোমরা? তোমরা কি এই পর্যন্ত ক্লিয়ার? যার চুল বা কেশ এলানো, হ্যাঁ একদম ঠিক তাই, জটাধারী শিব। ঠিক আছে এখানে, আচ্ছা তোমরা এই পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে ঝটপট কমেন্ট করে জানাও তোমরা বুঝতে পেরেছো কিনা। এরপরে দেখো বলছে আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি লোকালয়, আমি শ্মশান। সময়ের প্রয়োজনে, সময়ের প্রয়োজনে কবি কি করবে? সৃষ্টি করবে। যদি সৃষ্টি করতে হয় কোনো কিছু, তাহলে সে সৃষ্টি করবে। সমাজের অন্যায় নিয়মের বিরুদ্ধে যদি কিছু সৃষ্টি করতে হয়, সে সৃষ্টি করবে। প্রয়োজনে সে ধ্বংস করবে। সে যেমন সৃষ্টিও করতে পারে, সে ধ্বংস করতে পারে। সে প্রয়োজনে কি করবে? লোকালয় পরিপূর্ণ করে দিবে, আমি লোকালয়। সে প্রয়োজনে লোকালয় গঠন করে দিবে। আবার প্রয়োজনে কি করবে? আমি শ্মশান। শ্মশানে কি থাকে? কোনো জীবিত মানুষ থাকতে পারে? সেখানে কি একদম নীরব খাখা একটা জায়গা না? তো বলতেছে আমি প্রয়োজনে এক জায়গায় লোকালয় গঠন করে দিব, আবার প্রয়োজনে সেই জায়গা আমি একদম শ্মশানে পরিণত করে দিব। যদি আমার প্রয়োজন হয় আমি বিধ্বংসী রূপ নিব, প্রয়োজনে আমি আমার ভালো রূপটা নিব। ঠিক আছে, আমি অবসান, নিশাবসান। নিশাবসান মানে কি জানো? নিশাবসান বলতে নিশির অবসান, নিশি মানে রাত্রি। ঠিক আছে, রাতে কি থাকে? অন্ধকার থাকে। তো রাতের অবসান মানে কি? নতুন একটা সকালের শুরু হয়, তাই না? তো কবি নিজেকে এখানে সেই নিশির অবসান রূপে কল্পনা করছে, যে সে এই অন্ধকার রাত কাটিয়ে একটা নতুন সকালের আবাহন সে নিয়ে আসবে। ঠিক আছে, তাইলে সে বিদ্রোহের মাধ্যমে কি করবে? অন্যায় অবিচারের যে কালো অন্ধকার সেটা কাটিয়ে সে হচ্ছে কি একটা সুখী সম্প্রীতি, একটা নতুন পৃথিবীর জন্য কি একটা নতুন সকাল নিয়ে আসবে। আমি ইন্দ্রাণী সুত, হাতে চাঁদ, ভালে সূর্য। দেখো ইন্দ্রাণী সুত, ইন্দ্রাণী সুত, সুত মানে পুত্র, ইন্দ্রাণীর পুত্র। নিশাবসান মানে রাতের শেষ, একদম ঠিক তাই। নিশাবসান মানে নিশির অবসান, নিশি মানে রাত। তো রাতের যে শেষ ভাগ, রাতকে যে শেষ করা অর্থাৎ সেটাই বোঝাচ্ছে এখানে। আচ্ছা
এরপরে দেখো কি বলছে যে আমি ইন্দ্রাণী সুত। ইন্দ্রাণী সুত মানে ইন্দ্রাণীর পুত্র, সুত মানে পুত্র। এখানে ইন্দ্রাণীর পুত্র কে ছিল? একজন বীর যোদ্ধা। তো সে নিজেকে সেই বীর যোদ্ধা রূপে কল্পনা করছে, যার কিনা কি থাকবে দেখো হাতে চাঁদ। চাঁদ হচ্ছে রোমান্টিকতা বোঝাচ্ছে, ঠিক আছে? যে প্রয়োজনে সে আবার কি করবে, সবসময় যে একদম বিধ্বংসী রূপ নিয়ে থাকবে সেটা না, যদি ভালো কথায় কাজ হয় তাহলে সে ভালোও থাকবে। চাঁদ এখানে রোমান্টিকতা, সুন্দর, ভালোবাসার প্রতীক। আর ভালে সূর্য, ভাল মানে হচ্ছে কপাল, ঠিক আছে? ভাল মানে কি? ভাল মানে কপাল, কপালে থাকবে সূর্য, সূর্যের তেজ। অর্থাৎ সে প্রয়োজনে কি করবে, ভালোবাসা দিবে, আবার প্রয়োজনে কি করবে, সে সবকিছু ধ্বংস করে দিবে, সেই ক্ষমতা সে রাখে। তার কি এক হাতে, যেমন হাতে থাকবে তার চাঁদ, ভালোবাসার প্রতীক, তার মানে এই না যে সবসময় সে ভালোবেসেই যাবে, একই সাথে তার কপালে রয়েছে সূর্যের তেজ, ঠিক আছে? সে প্রয়োজনে বিধ্বংস হবে, প্রয়োজনে ভালোবাসবে। মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি। মম মানে আমার, এক হাতে বাঁকা, অর্থাৎ আমার এক হাতে বাঁকা, আমার এক হাতে বাঁকা। মম মানে কি? মম মানে আমার, আমার এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি। বাঁশরি মানে কি? বাঁশি, ঠিক আছে? অর্থাৎ যে বাঁশি, কবি বলছে যে আমার এক হাতে থাকবে বাঁকা বাঁশি, আর এক হাতে থাকবে রণতুর্য। রণ মানে কি? যুদ্ধ, যুদ্ধের সরঞ্জাম, যুদ্ধের অস্ত্র, ঠিক আছে? আমার এক হাতে বাঁশের বাঁশি থাকবে। বাঁশি কি? বাঁশি হচ্ছে ভালোবাসার প্রতীক, কাইন্ড অফ, তাই না? চাঁদ, বাঁশি এগুলো ভালোবাসার প্রতীক, সে সম্প্রীতির প্রতীক। সে প্রয়োজনে কি করবে, ভালোবাসা দিবে। এক হাতে তার রয়েছে ভালোবাসা, আর এক হাতে থাকবে তার যুদ্ধের সরঞ্জাম। যখন যেটা প্রয়োজন হবে তখন সেটাই সে অ্যাপ্লাই করবে, ঠিক আছে? হ্যাঁ, জয়ন্তী ইন্দ্রাণী সুত হচ্ছে ইন্দ্রাণীর পুত্র, যার নাম কি? জয়ন্ত। আচ্ছা, তোমরা এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলো। বাঁশরি মানে কি? বাঁশরি মানে বাঁশি, ঠিক আছে? বাঁশরি মানে বাঁশি। বাঁশের বাঁশরি বলতে বাঁশের বাঁশি, বাঁশি তো বাঁশেরই হয় না? তোমরা এই পর্যন্ত কি ক্লিয়ার? কমেন্ট করে জানাও তোমরা এই পর্যন্ত ক্লিয়ার কিনা। আচ্ছা দেখো, তোমাদের জন্য একটা কোশ্চেন রয়েছে, সেটা হচ্ছে এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর এক হাতে রণতুর্য। এখানে কবি কাজী নজরুল ইসলাম কোন সত্তা প্রকাশ করেছে? দেখো, এটা কিন্তু মাত্র আমি তোমাদেরকে বোঝালাম যে বাঁশি কি, বাঁশি কিসের প্রতীক আর রণতুর্য কিসের প্রতীক। দেখো, এটার অপশনে রয়েছে প্রেম ও দ্রোহ, বিদ্রোহী ও বংশীবাদক, বিদ্রোহী ও অত্যাচারিত, বিদ্রোহী ও বীর যোদ্ধা। কোনটা হবে? হাদিউল ইসলাম বলছে আপু আমি টাকা পাঠিয়ে দিলাম অ্যাডমিশন হওয়ার জন্য, বাংলা আর ইংরেজির জন্য। আচ্ছা ঠিক আছে, তোমাকে অনেক অনেক অভিনন্দন। ইনশাআল্লাহ একটা ভালো প্রিপারেশন তোমরা নিতে যাচ্ছ। আচ্ছা, তাসবিহ বলছে ক, ক কি? ক হচ্ছে প্রেম ও দ্রোহ। মিনহাজ বলছে ঘ, বিদ্রোহী ও বীর যোদ্ধা। রাজ্যহীন রাজা বলছে ক। সৌমিদৃষ্টি নাগ বলছে ক। আচ্ছা, তোমরা ম্যাক্সিমামই বলছো ক, তোমাদের অ্যান্সার সঠিক হয়েছে। বাঁশি হচ্ছে ভালোবাসার প্রতীক, প্রেমই তো ভালোবাসা, তাই না? প্রেমই ভালোবাসা, ভালোবাসার প্রতীক। আর একদিকে হচ্ছে রণতুর্য কি? দ্রোহ, বিদ্রোহ, যুদ্ধ, এইগুলোর প্রতীক, তাই না? তাহলে অ্যান্সার হবে কি? প্রেম ও দ্রোহ, ঠিক আছে? যেই ভাইয়া ঘ বলেছো সেটা অ্যান্সার হবে না। এরপরে দেখো বলছে আমি বেদুইন, আমি চেঙ্গিস। বেদুইন হচ্ছে আরবের একটা যাযাবর জাতি, যারা কিনা অনেক কষ্ট করে কি করে, মরুভূমিতে অবস্থান করে, ওই বৈরী আবহাওয়ার সাথে যুদ্ধ করে কষ্ট করে টিকে থাকে। তো কবি বলছে যে আমি এমন কোনো জায়গা থেকে আসি নাই যে আমি একদম নরম সরম একটা মানুষ, আমি এই মহাদেশে কি করছি, বিচরণ করছি অনেক কষ্ট করে। দেখো এই এখানে যারা পূর্বপুরুষেরা, আমাদের পূর্বপুরুষেরা যারা বসবাস করেছে, তারা কিন্তু অনেক কষ্ট করেই বসবাস করেছে, যেটা কিনা আমরা পড়েছি, আমি কিংবদন্তির কথা বলছি। তো কবি বলছে ঠিক তেমনি এই বেদুইন জাতির মতো সেও কি করতে পারে, একদম কঠিন পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে পারে। আমি চেঙ্গিস, চেঙ্গিস এখানে হচ্ছে একজন বীর যোদ্ধা, ঠিক আছে? আচ্ছা, এরপরে বলছে আমি আপনারে ছাড়া
করি না কাহারে কুর্নিশ। কুর্নিশ মানে কি জানো? মাথা নোয়ানো, মাথা নত করা, ঠিক আছে? কবি বলছে আমি নিজের কাছে ছাড়া আর কারোর কাছে আমি মাথা নত করব না। কাদের কাছে মাথা নত করবে? যারা কিনা অন্যায়ভাবে আমাদেরকে কি শাসন করছে তাদের কাছে মাথা নত করবে? কখনোই না। সে নিজের কাছে ছাড়া আর কারোর কাছে সে মাথা নোয়ায় না। আমি বজ্র, আমি ঈশান, বিশানে ওঙ্কার। বিশান ওঙ্কার মানে হচ্ছে একটা ভয়ঙ্কর একটা ধ্বনি, ঠিক আছে? মানে অনেক জোরে শব্দ, এরকম কোনো কিছু। বজ্র মানে কি? বাজ। সে বাজের মতো, বজ্রের মতো কঠিন। ঈশান হচ্ছে একটা কোণ। দেখো ঈশান কোণে যখন মেঘ জমে তখন বুঝতে হয় যে একটা প্রকৃতিতে একটা ভয়ঙ্কর ঝড় বৃষ্টি, একটা প্রলয় আসছে। তো কবি সেই নিজেকে সেই প্রলয়ের সংকেত হিসেবে বলছে আমি ঠিক তেমনই ঈশান, আমি বজ্রের মতো কঠিন। তারপরে কি হয়েছে যে ঈশান, আমি সেই বিরাট ওঙ্কার ধ্বনি, অর্থাৎ সে নিজেকে ভয়ঙ্কর রূপে কি করছে? অভিহিত করছে। আমি ইসরাফিলের সিংহার মহা হুঙ্কার। দেখো এমন ইসলাম ধর্মে এটা বর্ণিত রয়েছে যে এই পৃথিবী কখন ধ্বংস হবে? যখন কিনা ইসরাফিল আলাইহিস সালাম সিংহা মানে একটা বাঁশি, একটা বাঁশিতে কি দিবেন? ফু দিবেন, সেই সাথে সাথেই পৃথিবী কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। তো কবি বলছে যে সে ইসরাফিলের সেই সিংহার মহা হুঙ্কার, যে কিনা এমন একটা বিষয় করবে যাতে কিনা সেই অন্যায়ের পৃথিবী কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। আমি পিনাক পানির ডমরু ত্রিশূল, ধর্মরাজের দ্বন্দ্ব। পিনাক পানির ডমরু ত্রিশূল, এটা কি? ত্রিশূল বা অস্ত্র। সে নিজেকে বারবারই বিধ্বংসী রূপে কল্পনা করছে। ধর্মরাজের দ্বন্দ্ব, ধর্মরাজ বলতে এখানে বলছে যমরাজ, ঠিক আছে? যার হাতে দণ্ড মানে হচ্ছে লাঠি, যার হাতে একটা লাঠি থাকতো এবং সেটা দিয়ে সে কি করে? ন্যায় বিচার প্রণয়ন করে। তো সে বলছে সে নিজেকে সেই ধর্মরাজের লাঠির সঙ্গে তুলনা করছে যে আমি সেই ন্যায় বিচার প্রণয়ন করব, এই পৃথিবীর জন্য আমি নতুন নতুন রুলস তৈরি করব প্রয়োজনে, অন্যায় নিয়মগুলো ভেঙে, ঠিক আছে? আচ্ছা, ঈশান হচ্ছে উত্তর পূর্ব কোণ, একদম ঠিক তাই। ঈশান কোণে যখন মেঘ জমে তখন আমাদের বুঝে নিতে হয় যে একটা মহাপ্রলয় আসতে চলেছে এমন, ঠিক আছে? সে নিজেকে ওই ঈশান কোণের মেঘের সঙ্গে নিজেকে তুলনা করছে, অর্থাৎ সে কি? একটা মহাপ্রলয়ের সংকেত হিসেবে। এরপরে বলছে আমি চক্র, আমি চক্র মহাশঙ্খ। দেখো চক্র হচ্ছে একটা যন্ত্র যেটা দিয়ে কিনা মানুষের প্রাণ নাশ করা যায়, ঠিক আছে? চক্র একটা ঘূর্ণায়মান যন্ত্র। আর মহাশঙ্খ, দেখো হিন্দুরা যখন কোনো শুভ জিনিস করে, ভালো কিছু করে, তার আগে তারা শঙ্খ ধ্বনি দেয়, ঠিক আছে? তো সে বলছে যে আমি প্রয়োজনে এই অশুভ চক্রের মতো অন্যের প্রাণ নিতে পারি, ঠিক আছে? বিধ্বংসী রূপ। আবার প্রয়োজনে সে শঙ্খের মতো একটা ভালোবাসা, একটা শুভ প্রতীক হতে পারে। আমি প্রণব নাদ প্রচন্ড, অর্থাৎ সেই প্রচন্ড প্রণব নাদের সঙ্গে সে নিজেকে তুলনা করছে। আচ্ছা, এরপরে দেখো বলছে আমি ক্ষেপা দুর্বাসা, বিশ্বামিত্রের শিষ্য। ক্ষেপা দুর্বাসাকে, ক্ষেপা দুর্বাসা একজন হচ্ছে সাধক যার কিনা প্রচন্ড রকমের রাগ ছিল এবং সে কি করতো? তার রাগে অগ্নিকূপে সে মানুষকে কি নিক্ষেপ করতো। সে নিজেকে ওই বিধ্বংসী রূপের সঙ্গে তুলনা করছে। আমি দাবানল দাহ, দাবানল দাহ কি? দাবানল হচ্ছে যখন হচ্ছে দাবানল শুরু হয় বা আগুন লেগে যায় তখন কি করে? সে আগুন সবকিছু পুড়িয়ে নিয়ে যায়, দাহ করে দেয়। দাহ মানে পোড়ানো, ঠিক আছে? সেই কবি নিজেকে সেই দাবানলের সঙ্গে তুলনা করছে, যে অন্যায়ের বিরুদ্ধে সে এমনই অগ্নির সঙ্গে তুলনা করছে যে কিনা কি করবে? দাহন করিব বিশ্ব, সবকিছু জ্বালিয়ে দিবে। অন্যায়ের পৃথিবী, অন্যায়ের বিশ্ব জ্বালিয়ে পুড়িয়ে সে সবকিছু শেষ করে দিবে, ঠিক আছে? তোমরা কি এই পর্যন্ত ক্লিয়ার হয়েছো? এই পর্যন্ত কি তোমরা সবাই ক্লিয়ার? এটা অ্যান্সার করো। বিদ্রোহী কবিতায় কবি কার হাতে ডমরু ত্রিশূল? একদম কবিতার লাইন, একদমই কবিতার লাইন। বিদ্রোহী কবিতায় কবি কার হাতে ডমরু ত্রিশূল? এমন ক্লাস পেয়ে আমরা গর্বিত। আমার ভীষণ ভালো লাগে তোমাদের কাছ থেকে সুন্দর সুন্দর কমেন্ট পেতে। আমার তখন মনে হয় যে না, আমার ক্লাস তোমাদের প্রয়োজন।
আমার ক্লাস তোমরা বুঝো, তখন আমার নিজেকে আরো বেশি ভালো লাগে যে তোমাদের কাছে আরো ভালোভাবে রিপ্রেজেন্ট করার, একটা বিষয় সুন্দরভাবে তুলে ধরার। দেখো আমি কিন্তু চাইলে কি করতে পারতাম, যে বিদ্রোহী কবিতা তোমরা বুঝো না, অনেকে তোমরা বিভীষণের প্রতি মেঘনাদ বুঝো না, তো আমি চাইলে পারতাম যে না আমি ফ্রি ক্লাসে এই ধরনের টপিক দিব না, ফ্রি ক্লাসে একটা সহজ টপিক দিব যেটা কিনা সবাই মোটামুটি বুঝে, আর এই কঠিন কঠিন কবিতাগুলো বলবো যে তোমরা আমার পেইড ব্যাচে ভর্তি না হলে আমি তোমাদের ক্লাস নিব না, এরকম একটা ব্যাপার থাকে। কিন্তু আমার মনে হয়েছে যে না, তোমরা সবাই আমার যে কোর্স কিনবা এরকমও কিন্তু কোনো কথা নাই, ঠিক আছে? তোমরা যদি ভালো মনে করো আমাদের কোর্স কিনবা, যারা কিনবা না তাদের জন্যও কিন্তু আমরা সর্বদা রয়েছি। ফ্রি ক্লাসে এগুলো নিয়েছি যাতে কিনা তোমরা যারা কোর্স কিনবা না তাদের জন্য যাতে উপকারটা হয়, ঠিক আছে? তোমরা ক্লাস করো, ইনশাল্লাহ তোমাদের ভালো লাগবে, ঠিক আছে? আর যেটা বলছিলাম যে আমাদের কিন্তু 1 তারিখ থেকে আমাদের পেইড ব্যাচের ক্লাস শুরু হয়ে যাবে, আর আজকে বাংলা ফ্রি ক্লাস কিন্তু শেষ হচ্ছে, ঠিক আছে? বাংলা ফ্রি ক্লাস আর হবে না, পেইড ব্যাচের ক্লাস শুরু হয়ে যাবে 1 তারিখ থেকে। তোমরা এখনো যারা মনে করছো যে ভর্তি হব, যারা এখনো হওনি তাদেরকে বলবো যে মিস না করার আগে ঝটপট আমাদের কোর্সে ভর্তি হয়ে যাও, সেটা মনে হয় তোমার জন্য একটা ভালো ডিসিশন হবে। কারণ বাংলা তোমরা যদি মনে করো আমাদের পড়ানো যদি তোমার ভালো লেগে থাকে আমার পড়ানো, তাহলে বাংলা কিন্তু আমি নিজেই তোমাদের পড়াবো। বাংলা ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, A to Z প্রথম থেকে শেষ পর্যন্ত লিখিত অংশ সহ আমি তোমাদের পড়াবো। ইংলিশ পড়াবে খালিদ ভাইয়ের ক্লাস তোমরা অলরেডি করো, তিনি কিন্তু অনেক ভালো পড়ায়। আইসিটি পড়াবেন যে ভাইয়া কিন্তু অলরেডি ক্লাস নিচ্ছে, তোমাদের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছে। তো তোমরা আমাদের কোর্সটি আমার মনে হয় তোমাদের জন্য ভালো হবে। এছাড়া আমাদের কোর্সটি কিন্তু তোমরা পেয়ে যাবে বাংলা, ইংরেজি এবং আইসিটি তিনটা একসাথে মিলে মাত্র 1699 টাকা। এবার তোমার যদি মনে হয় যে না আমার আইসিটি প্রয়োজন নেই, আমার শুধুমাত্র কি ইংরেজি প্রয়োজন, শুধু ইংরেজিতে ভর্তি হলে তোমাকে 1699 টাকা পেইড করতে হবে না, তুমি 1100 টাকা দিয়ে শুধু ইংলিশ কোর্সটি কিনতে পারবে। সেখানে কিন্তু ইংলিশ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার উইথ রিটেন পার্ট সহ সবকিছু থাকবে A to Z। আবার যদি তোমার মনে হয় যে না আমি আইসিটি ইংরেজি আমার লাগবে না, আমার বাংলা লাগবে, সেই ক্ষেত্রে মাত্র 500 টাকা দিয়ে তোমরা বাংলা কোর্সটি কিনতে পারো। তোমার যদি মনে হয় যে আমার আইসিটি এবং ইংরেজি এবং বাংলা লাগবে না, আইসিটি লাগবে, সেই ক্ষেত্রে তোমরা শুধু আইসিটি 500 টাকা দিয়ে কিনতে পারো, ঠিক আছে? তো ফ্রি ক্লাস দিলে আমাদের জন্য ভালো হয়, মিনহাজ বলছে। হ্যাঁ আমি বুঝতে পারছি ফ্রি ক্লাস দিলে তোমাদের জন্য ভালো হয়, কিন্তু ওই যে পেইড ব্যাচের ক্লাস শুরু হয়ে গেলে পরে আর ফ্রি ক্লাস নেওয়ার সুযোগটা হয়ে ওঠে না, এই কারণে হয় না। তো তোমরা যারা এখনো ভর্তি হওনি, তোমরা যদি মনে করো যে না আপুর সাথে একটা ভালো প্রিপারেশন নেওয়া যাবে, তাহলে তোমরা কোর্সে ভর্তি হয়ে যাও। কারণ আমি কিন্তু যেই টপিকটা পড়াবো প্রতিটা টপিকের সাথে তোমরা এক্সাম দিবা। আজকে পড়াচ্ছি, কালকে তোমাদের প্রিপারেশনের জন্য আমি টাইম দিব, পরশুই আজকের টপিকের একটা এক্সাম হয়ে যাবে এবং প্রত্যেকটা এক্সামের কিন্তু একদম রেজাল্ট প্রকাশিত হবে। তো আমার মনে হয় যে তোমরা নিজেরাই বুঝতে পারবে তোমাদের অবস্থান, তোমাদের কোর্সটি নাও তোমাদের জন্য ভালো হবে। এরপর তোমাদের বিবেচনা 1 তারিখ থেকে কিন্তু আমরা এই পেজে কোর্স করতে পারবো। আমি বুঝতে পারলাম না বাবলি, আমি তোমার কথাটি বুঝতে পারিনি। আর তোমাদের কিন্তু কোর্সের ক্লাস যখন শুরু হবে তখন কিন্তু তোমাদের ফ্রি ক্লাস থাকবে না, আর কোর্সের বাইরে তোমরা আবার কেউ ক্লাস করতে পারবে না। কারণ যারা পেইড কোর্সে ভর্তি হয়েছে তাদেরকে নিয়ে কিন্তু অলরেডি গ্রুপ ক্রিয়েট করা হয়ে গিয়েছে, তোমাদেরকে প্রাইভেট গ্রুপে ক্লাস নেওয়া হবে এবং তোমরা সর্বক্ষণ টিচারদের সাথে, মনে করো যে লাইভ ক্লাস তোমরা করতে পারলা না, সেই ক্ষেত্রে রেকর্ড থাকবে, ঠিক আছে? তোমাদের একদম অ্যাডমিশন পর্যন্ত ক্লাসগুলো রেকর্ড থাকবে। যে কোনো সময় যে কোনো প্রয়োজনে তোমরা টিচারদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবে, ঠিক আছে? তো তোমাদের জন্য ভালো হবে। তুমি যদি লাইভ ক্লাস করতে না পারো সময়ের সাথে মিলিয়ে, বাংলা প্রথম দ্বিতীয় দুইটাই থাকবে নাকি? অবশ্যই থাকবে, বাংলা প্রথম দ্বিতীয় দুইটাই থাকবে। এবার যেটা বলছিলাম, তোমরা যদি মনে করো আমার লাইভ ক্লাস করার সময়ের সাথে মিলছে না, তুমি রেকর্ড ক্লাস করতে পারবো। সেই ক্ষেত্রে রেকর্ড ক্লাস করতে গিয়েও যদি তোমার কোনো প্রবলেম হয়, তোমরা টিচারদের সাথে তখনই যোগাযোগ করতে পারবে। টিচাররা যে কোনো সময় তোমাদের সাথে সব সময় রয়েছে, ঠিক আছে?
তো তোমরা যারা এখনো ডিসিশনহীনতায় ভুগছো যে কোর্সটি নিব কি নিব না, নিয়ে নেওয়াই মনে হয় ভালো হবে, কারণ 1 তারিখ থেকে কিন্তু ক্লাস শুরু হয়ে যাবে, আর কিন্তু সময় নেই। দেখো এটার অ্যান্সার কি হবে? বিদ্রোহী কবিতায় কবি কার হাতে ডমরু ত্রিশূল, এটা কবিতার লাইনে রয়েছে পিনাক পানির ডমরু ত্রিশূল, তাই না? এই যে দেখো পিনাক পানির ডমরু ত্রিশূল, তাহলে অ্যান্সার হবে কি ঘ। তোমরা যারা ঘ অ্যান্সার দিয়েছো তোমাদের সবার কি অ্যান্সার সঠিক হয়েছে? তোমরা যারা অ্যান্সার ঘ করেছো তোমাদের সবার অ্যান্সার সঠিক হয়েছে। এরপরে দেখো বলছে বিদ্রোহী কবিতায় কবি নিজেকে কার শিষ্য বলে পরিচয় দিয়েছে? কবি বিদ্রোহী কবিতায় নিজেকে কার শিষ্য বলে পরিচয় দিয়েছে? সব কোর্স করতে হলে কত টাকা প্রাইস রাখা হয়েছে? তুমি যদি বাংলা, ইংরেজি এবং আইসিটি তিনটাই কিনতে চাও তাহলে তুমি পে করবা 1699 টাকা, ঠিক আছে? অর্থাৎ 1700 টাকা। তিনটা কোর্স একসাথে পেয়ে যাবা মাত্র 1700 টাকায়। এবং তোমরা কিন্তু প্রত্যেকটা লেকচারের একটা স্পেশাল লেকচার শিট পাবা, নোট পাবা। বাংলা সেকেন্ড পেপারের কিন্তু চমৎকার নোট রয়েছে, এবং আমি অলওয়েজ 25 ব্যাচে যারা অলরেডি পরীক্ষা দিয়েছে যে আপু আপনি যেটা বলেছেন, যেটা নোট দিয়েছেন সেখান থেকে সব এসেছে। ইনশাল্লাহ তোমাদের ক্ষেত্রে ব্যতিক্রম কিছু হবে না, তোমাদের জন্য ভালো হবে, একটা ভালো ডিসিশন হবে। 1699 টাকা। আচ্ছা, লিজা বিশ্বাস বলছে গ অর্থাৎ বিশ্বামিত্র। হ্যাঁ, বিদ্রোহী কবিতায় নিজেকে বলেছে তিনি বিশ্বামিত্রের শিষ্য। এরপরে দেখো আসছে দুর্বাসা। না, দুর্বাসা না, এটা হবে বিশ্বামিত্রের শিষ্য। আসলে আমি তোমাকে আবার অ্যান্সার দেখাই দিয়ে আসি। এক্সামে এমনই হবে, তোমার জানা জিনিস দিবে কিন্তু ভুল হয়ে যাবে, ঠিক আছে? হবে বিশ্বামিত্রের শিষ্য। এই যে দেখো কবি নিজেকে বলছে এখানে আমি খেপা দুর্বাসা, কবি নিজেকে বলছে খেপা দুর্বাসা, কিন্তু শিষ্যটা কার? বিশ্বামিত্রের শিষ্য, ঠিক আছে? তাইলে দেখছো কতটা কেয়ারফুলি তোমাদেরকে পড়তে হবে জিনিসগুলো। এরপরে দেখো বলছে শুধু বাংলা প্রথম ও দ্বিতীয় কোর্সে ভর্তি হতে পারবো? অবশ্যই পারবে। শুধু বাংলা কোর্সটি যদি তোমরা নিতে চাও মাত্র 500 টাকায় তোমরা শুধু বাংলা কোর্সটি পেয়ে যাবে, ঠিক আছে? এরপরে দেখো বলছে আমি উন্মন মন উদাসীর, অর্থাৎ কবি এই যে যত ধরনের অনিয়ম উশৃঙ্খলতা রয়েছে এই সমস্ত দেখে কবি নিজেকে আবার দুঃখী রূপে কল্পনা করছে। দুঃখী রূপে বলছে যে এইসব দেখে আমি আনমনা হয়ে যাই, উদাসীন হয়ে যাই। আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস, হা হুতাশ, আমি হুতাশীর। হুতাশীর মানে কি? যে হা হুতাশ করে, ঠিক আছে? আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস। বিধবার কি? স্বামী যখন তার হারিয়ে যায় সে তার বুকের মধ্যে একটা হাহাকার তৈরি হয়, একটা শূন্যতায় সে তার বুক সবসময় কি তার হাহাকার করে। তো কবিরও সেম, এই বিশ্বের সব অনিয়ম উশৃঙ্খলতা দেখে কবি সেই বিদ্রোহীর বুকের মধ্যেও কি হাহাকার করে। আমি বঞ্চিত ব্যথা পথবাসী চির গৃহহারা যত পথিকের, চির গৃহহারা। আর হচ্ছে কি বলছে? আমি বঞ্চিত ব্যথা পথবাসী। দেখো আমাদের সমাজে এমন অনেকে রয়েছে যাদের কিনা বাড়ি ঘর দর নাই, যারা কিনা কি থাকে ফুটপাতে থাকে, রাস্তার ধারে থাকে, তারা ওই যে পথচারী পারাপার করে সেতুতে থাকে, অর্থাৎ এক কথায় তাদের কোনো বাড়ি ঘর নাই। তাদের মনে কতটা দুঃখ, তাদের মনে কতটা কষ্ট, তাই না? তো কবি নিজেকে সেই গৃহহারা পথহারা মানে একদম নিঃস্ব সমাজের লোকের মতো সে নিজেকে কল্পনা করছে যে আমার কোনো কিছু নাই, আমি তাদের মতো নিঃস্বের একটা যে কষ্ট সেই কষ্ট আমি নিজেও বুঝি, ঠিক আছে? কবি নিজে যে অন্যের কষ্ট উপলব্ধি করে সেই জিনিসটা এখানে বুঝিয়েছে। আমি অবমানিতের মরম বেদনা, মরম বেদনা বলতে মনের বেদনা। ইসরাত জাহান বাবলি কিন্তু খুব চমৎকার কথা বলেছে, সেটা কি ইনশাল্লাহ এভাবে মনোযোগ দিয়ে ক্লাস করলে আমরা সবাই সফলতা অর্জন করব ইনশাল্লাহ। ইনশাল্লাহ আপু আজ প্রথম ক্লাস করে আমার খুব ভালো লাগলো, মাশাআল্লাহ। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট অলওয়েজ আমাকে ইন্সপায়ার করে। তুমি যদি মনে করে থাকো বাবলি যে তোমার আমার সাথে প্রিপারেশন নিলে ভালো হবে, তাহলে 1 তারিখ থেকে ক্লাস শুরু হবে, আর দেরি না করে ঝটপট আজকে আমাদের কোর্সটি তোমার জন্য হতে পারে, ঠিক আছে? দেখো কি বলছে, আমি অবমানিত মানে কি জানো? যাকে অবমাননা করা হয়, ঠিক আছে? যাকে অবমাননা করা হয়
তার দেখো আমি যদি তোমাকে মিসআন্ডারস্ট্যান্ড করি, তোমাকে যদি আমি গুরুত্ব না দিই, তাহলে তোমার মনের মধ্যে এক ধরনের কি চাপা কষ্ট থেকে যাবে। তো কবি নিজেকে বলছে এই ধরনের সমাজের অবহেলিত যে মানুষ, কবি তাদের প্রতিনিধিত্ব এখানে করছে। আমি তাদের মনের বেদনা বিষ চালা প্রিয় লাঞ্ছিত বুকে গতি ফের। দেখো কবি নিজেকে বলছে যে যারা এই যে পথহারা গৃহহারা তাদের কষ্ট কবি উপলব্ধি করছে, সমাজের একদম নিম্ন শ্রেণীর মানুষের প্রতিনিধিত্ব করছে। আবার এইখানে যাদের মনের কষ্ট, যাদেরকে সমাজে একটু অবহেলা করা হয় তাদের প্রতিনিধিত্ব করছে, যার প্রিয় হারানোর যে কষ্ট ব্যথা সেই সমস্তের প্রতিনিধিত্ব করে সে আবার বলছে যার প্রিয় হারিয়ে গিয়েছে, যার প্রিয় মানুষ হারিয়ে গিয়েছে তার কি করবে, আবার মনের গতি ফিরিয়ে আনবে। যার মনে যা কষ্ট রয়েছে কবি তাদের মনে সকল কষ্টের অবসান ঘটিয়ে আবার কি মনে আনন্দের উদ্বেগ ঘটাবে। যারা কি মনের দুঃখে কষ্টে সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, গতি হারিয়ে ফেলেছে, কবি সেই গতিহারা মানুষের মনের মধ্যে আবার গতি ফিরিয়ে নিয়ে আসবে। ঠিক আছে, তাহলে তার জন্য কবিকে বিদ্রোহী হতে হয়েছে। শরীফা ইসলাম বলছে আপু আপনার প্রথম ক্লাস করছি, আমি তোমার প্রত্যেকটা কমেন্ট দেখছি, তোমার বিদ্রোহী কবিতাটা আমার মনে হয় ভালোভাবে তুমি প্রিপারেশন নিয়েছো, তাই না? তো অনেক ভালো। ক্লাস কেমন লাগছে প্রথম ক্লাস করে অবশ্যই জানাবে। নুসরাত জাহান অনেক চমৎকার চমৎকার কমেন্ট করছে, আমি তোমাদের সবারটাই কিন্তু দেখছি। পরীক্ষা হচ্ছে, পড়তে বসতে হবে। কিসের পরীক্ষা? এখন ইয়ার চেঞ্জের পরীক্ষা চলছে না? এটা একটা সমস্যা, তোমাদের এক এক সময় এক একজনের পরীক্ষা হয়। এবার দেখো এই যে যা পড়লা, এখন তোমাকে আমি একটু যাচাই করব না? আয়েশা হুমায়শা বলছে ফার্স্ট ক্লাস করলাম। তোমরা যারা আজকে প্রথম ক্লাস করছো তোমরা একটু জানিও তো যে তোমাদের প্রথম ক্লাস করে কেমন লাগছে। এখানে দেখো বলছে বিদ্রোহী কবিতায় কবি কার বুকের ক্রন্দন শ্বাস। কার বুকের ক্রন্দন শেষ বলো তো? এটা হবে হচ্ছে বিধাতার, না এটা হবে বিধবার। ঠিক আছে, এখানে বিধাতার স্পেলিং মিস্টেক, এখানে হবে বিধবার। অনুভব বলছে আপু আজকে ফার্স্ট ক্লাস করলাম, ভালো লাগলো, মাশাআল্লাহ। আচ্ছা লিজা বিশ্বাস বলছে খ, একদম ঠিক তাই, এটার অ্যান্সার হবে খ। এটা বিধাতার না, এটা হবে হচ্ছে বিধবার। ঠিক আছে, এরপরে দেখো বলছে আমি উত্তর বায়ু মলয় অনিল উদাসী পুরবী হাওয়া, অর্থাৎ সবকিছুই হচ্ছে বাতাসের, বাতাসের বিভিন্ন নাম। কবি বাতাসকে তিনটা ভাগে বিভক্ত করেছে এখানে, সেটা কি উত্তর বায়ু, মলয় অনিল আর একটা উদাসী পুরবী হাওয়া। উত্তর বায়ু হচ্ছে উত্তর দিক থেকে যে বায়ুটা আসে সেটা উত্তর বায়ু। মলয় অনিল কি, যে পাহাড় বা হিমাদ্রি বা পাহাড় পর্বতের উপর থেকে যে বায়ুটা বয়ে নিয়ে আসে সেই পর্বত। উদাসী পুরবী হাওয়া, এইখানে কি করেছে তিন ধরনের বায়ু মিলে এক ধরনের যে শক্তি তৈরি হয়, কবি নিজেকে সেই শক্তির সঙ্গে তুলনা করছে। আমি পথিক কবির গভীর রাগিনী বেনু বিনে গান গাওয়া, অর্থাৎ কবি এখানে যে রোমান্টিকতার যে বিষয় সেটা এখানে কবি বোঝাচ্ছে, যে কবি যে প্রয়োজনে সবসময় যে কঠিন রূপে বিধ্বংসী রূপে নিজেকে প্রকাশ করছে সেটা না, কবি এখানে কি ভালো নরম রূপেও প্রকাশ করছে সেটা এখানে বলছে। গভীর রাগিনী, গানের যে রাগিনী সেগুলো কতটা নম্র নরম সরম, কতটা লঘু চালে সুন্দর মাধুর্য থাকে, কবি নিজেকে সেই মাধুর্যের সঙ্গেও তুলনা করছে। আমি আকুল নিদাক তিয়াসা, তিয়াসা মানে হচ্ছে পিপাসা, নিদাক মানে হচ্ছে গ্রীষ্ম। ঠিক আছে, নিদাক মানে হচ্ছে গ্রীষ্ম, তিয়াসা মানে পিপাসা। নাজিফা ইসলাম বলছে আপু আজ ফার্স্ট ক্লাস করছি, অনেক ভালো লাগছে, মাশাআল্লাহ। প্রথম ক্লাসে ভালোই লাগবে সবসময়, তবে আমি 2 মিনিট আগে আসলাম। কোনো ব্যাপার না, তুমি রেকর্ড ক্লাস করে নিতে পারবা। আমার তো ভালোই লাগছে প্রথম ক্লাস, বাবলি বলছে। আচ্ছা এরপরে দেখো বলছে আমি আকুল নিদাক তিয়াস, অর্থাৎ গ্রীষ্মের রোদে একজন মানুষের যদি পিপাসা লাগে, গ্রীষ্মের রোদে তপ্ত দুপুরে যে পিপাসা, পানির অভাব, সেই সময় যে কষ্ট, কবি নিজেকে সেই কষ্টের সঙ্গে তুলনা করছে। সে সবসময় একদম কোমল ফুলের সঙ্গে তুলনা করছে না, কবি কষ্টের সঙ্গে নিজেকে তুলনা করছে। আমি রৌদ্র রবি, অর্থাৎ গ্রীষ্মের দুপুরে তপ্ত রোদের সঙ্গে নিজেকে তুলনা করছে। আমি মরু নির্ঝর ঝড়ো ঝড়ো, মরু নির্ঝর, নির্ঝর মানে ঝর্ণা, মরু নির্ঝর বলতে মরুভূমির ঝর্ণা।
ঠিক আছে, মরু নির্ঝর বলতে মরুভূমির ঝর্ণা, যেটা কিনা কি ঝরঝর করে বয়ে যায়। আমি শ্যামলিমা ছায়াছবি, অর্থাৎ এইখানে আবার প্রকৃতির সুন্দর রূপের সঙ্গে তুলনা করছে। উপরের লাইনে যেমন বলেছে প্রকৃতির একটা কঠিন রূপ, গ্রীষ্মের তপ্ত রোদ, গ্রীষ্মের দুপুরের যে পিপাসা, আবার এখানে বলছে আমি মরুভূমির বুকে একটা ঝর্ণা। মরুভূমির বুকে ঝর্ণা দেখলে কি প্রাণটা জুড়িয়ে যায়, ঠিক তেমনই কবি এটাই বোঝাচ্ছে মূলত যে সে প্রয়োজনে বিধ্বংসী রূপ ধারণ করবে, প্রয়োজনে ভালোবাসা দিয়ে যাবে। শুধুমাত্র বিধ্বংসী হয়ে সবকিছু পাওয়া যায় না, আবার শুধু ভালোবাসা দিয়েও সবকিছু পাওয়া যায় না। যখন যেটা প্রয়োজন, সময়ের প্রয়োজনে কবি তখন সেই রূপ ধারণ করবে, এটা এখানে বোঝাচ্ছে। ঠিক আছে, মরু নির্ঝর মরুভূমির ঝর্ণা, একদম ঠিক তাই। আপুর ক্লাস এতটাই ভালো লাগতেছে যে মনোযোগে মুগ্ধ হয়ে যাচ্ছি, মাশাআল্লাহ। এভাবেই মনোযোগ ধরে রাখো, ইনশাআল্লাহ ভালো হবে। এরপরে দেখো বলছে কবি নিজেকে কোন বায়ু বলেছে, কবি নিজেকে কোন বায়ুর সঙ্গে তুলনা করেছে? উত্তর, দক্ষিণ, পূর্বের, পশ্চিমের। বলো তো এটা। তিয়াশা মানে তৃষ্ণা, হ্যাঁ একদম ঠিক তাই। এটার অ্যান্সার কি হবে? কবি নিজেকে কোন বায়ু বলেছে? কবি নিজেকে কি তিন ধরনের বায়ুর সঙ্গে নিজেকে তুলনা করেছে, তবে এইখানে যেগুলো রয়েছে তার মধ্যে কবি নিজেকে উত্তরের বায়ু বলেছে। ঠিক আছে, উত্তরের বায়ু, এই যে দেখো উত্তর বায়ু। ঠিক আছে, তাইলে এটার অ্যান্সার হবে কি উত্তরের বায়ু। এরপরে বলছে দেখো আমি তোমাদের এইখানে আজকে শেষ করব। ঠিক আছে, এইখানে আজকে শেষ করব। আমি বলেছিলাম যে আমি তোমাদের মনে হয় না আজকে ক্লাসটি সম্পূর্ণ শেষ করাতে পারবো। ঠিক আছে, বলছে আমি অরফিয়াসের বাঁশরি। অরফিয়াস একজন ব্যক্তি ছিলেন যে কিনা চমৎকার বাঁশি বাজাতে পারতেন, একদম মুগ্ধ হয়ে যেত সবাই। তো কবি নিজেকে সেই অরফিয়াসের বাঁশির সঙ্গে তুলনা করছে, সে প্রয়োজনে এতটাই ভালো হতে পারে যে সবাই মুগ্ধ হয়ে যাবে। মহাসিন্ধু উতলা ঘুম ঘুম, সিন্ধু বলতে কি, সিন্ধু মানে হচ্ছে সাগর। ঠিক আছে, সিন্ধু মানে সাগর। তো কবি সেই সাগরের উতলা ঘুম ঘুম স্নিগ্ধ রূপের সঙ্গে তুলনা করছে। ঘুম চুমু দিয়ে করি নিখিল বিশ্ব নির্ঝুম, অর্থাৎ সে সমগ্র বিশ্বে কি ভালোবাসা বিচরণ ঘটিয়ে, সমগ্র বিশ্বে ভালোবাসা দিয়ে সে সমগ্র বিশ্বকে কি করবে, হানাহানির সবকিছুর অবসান ঘটাতে চেয়েছে। মম বাঁশরি তানে পাশরি, অর্থাৎ বাঁশরি বলতে বাঁশি। ঠিক আছে, বাঁশরি বলতে বাঁশি। এখানে কবির যে সুন্দর রূপ, সেই সুন্দর রূপের সঙ্গে কবি এখানে তুলনা করছে। আমি শ্যামের হাতের বাঁশরি। শ্যাম কি জানো? শ্যাম বলতে এখানে বলছি কৃষ্ণ। কৃষ্ণর হাতে সবসময় একটা বাঁশি থাকে না? কবি সেই রোমান্টিকতার সঙ্গে বলছে যে আমি সেই কৃষ্ণের হাতের বাঁশি। আমি রুশে উঠে যবে ছুটি মহাকাশ ছাপিয়া। আবার বলছে আমি কৃষ্ণের রূপের হাতের বাঁশি। ঠিক আছে, কিন্তু আমি যখন রুশে উঠি, রেগে উঠি, তখন আমি আবার কি করব, এই সকল মহাবিশ্ব ছেপে একদম সবকিছু ধ্বংস করে দিব। আমি সপ্ত নরক হাবিয়া দোজক, এটা হাবিয়া হবে, হাবিয়া দোজক নিভে নিভে যাই কাঁপিয়া। অর্থাৎ কবি যখন রেগে যাবে তখন তার রাগের প্রবণতা, প্রখরতা এতটাই দৃঢ় হবে যে সপ্ত নরক পর্যন্ত একদম কেঁপে উঠবে। আমি বিদ্রোহ বাহিনী খিল অখিল ব্যাপিয়া। সে সারা পৃথিবীতে কি করছে, সারা পৃথিবীতে সে প্রয়োজনে বিদ্রোহ একদম ছড়িয়ে দিবে। ঠিক আছে, প্রয়োজনে সে বিদ্রোহ একদম সারা পৃথিবীতে ছড়িয়ে দিবে। তোমরা কি ক্লিয়ার? তানে মানে কি? তান বলতে এখানে বলছে, তান বলতে এখানে বলছে দেখো আমরা যারা তোমরা যারা গান করো বা শিল্পীরা যারা গান করে, গানের একটা গানের যে সুর চারিদিকে ছড়িয়ে দেয়, সুরের যে বিস্তার, ঠিক আছে, সেটাই বোঝাচ্ছে যে সুর সব দিকে যে ছড়িয়ে দেওয়া, সুরে একদম সবাইকে বিমোহিত করে তোলা, সেটাই বলছে যে সে ভালোবাসা দিয়ে সমগ্র বিশ্বের মানুষকে একদম বিমোহিত করে ফেলবে। ঠিক আছে, নাজিফা বলছে আপু আমি ফার্স্ট ক্লাস করলাম, আমার অনেক ভালো লেগেছে আপু, আমি আপনার বাংলা কোর্সে ভর্তি হতে চাই। আচ্ছা ঠিক আছে, দেখো তোমরা যারা বাংলা কোর্সে ভর্তি হতে চাও, দেখো আমাদের স্ক্রিনে একটা হচ্ছে সিআরএম এর হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে। ঠিক আছে, সিআরএম এর যে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে 01756952525, অর্থাৎ সিআরএম এর যে হোয়াটসঅ্যাপ নাম্বার, এইখানে তোমরা যোগাযোগ করলেই আমাদের কোর্সে তোমরা ভর্তি হতে পারবে।
ঠিক আছে? কবিতা থেকে উত্তর দিতে অনেক টাফ হয়ে যায়। ইনশাআল্লাহ তোমরা হচ্ছে যে যদি ভালোভাবে পড়ো সবকিছু বুঝে বুঝে, তাহলে একটু টাফ হবে না। দেখো আমি আজকে আমার একটু সময় স্বল্পতা রয়েছে, যেই কারণে আজকে আমি এইখানে আমাদের কবিতাটা রাখছি। তবে আমি চেষ্টা করব যে 1 তারিখ থেকে আমাদের কোর্স যেহেতু শুরু হবে, এর মধ্যে আমি চেষ্টা করব আরেকটা ক্লাস নেওয়ার। ঠিক আছে? আরেকটা ফ্রি ক্লাস নাও, তোমাদের আমরা জানিয়ে দিব। তোমরা যদি আমার সাথে যোগাযোগ করতে চাও তাহলে ওই যে বাংলা শিখন রিয়া আপু এই পেজে হচ্ছে তোমাদেরকে জানিয়ে দেবো। আবার তোমরা সিআরএম এর পেজে সব ধরনের আপডেট পাবে যে আমি আবার কবে ক্লাস নিব। আমি আরেকটা ফ্রি ক্লাস নেওয়ার চেষ্টা করব, যেহেতু আমি আজকে এটা শেষ করতে পারলাম না। ঠিক আছে? তোমরা যতটুকু পড়িয়েছি তোমাদের এই পর্যন্ত কারো কোথাও কোনো অসুবিধা আছে কিনা আমাকে জানাও। আর যেটা বললাম যে 1 তারিখ থেকে যেহেতু আমাদের কোর্সটি শুরু হয়ে যাবে, আর কিন্তু আমাদের হাতে একদমই বেশি সময় নাই, তাই না? আমাদের হাতে আর একদমই বেশি সময় নেই। তোমরা যারা মনে করছো যে আমি ভর্তি হব বা হতে চাই বা হব কি হব না, আমার মনে হয় একবার তোমরা ট্রাস্ট করতে পারো। এছাড়াও যারা প্রথম ক্লাস করছো, তোমাদের মনে হয় যে একটা ক্লাসে কি আপুকে বোঝা যায়, তোমরা সিআরএম এর যে ইউটিউব চ্যানেল রয়েছে সেইখানে অনেক ভিডিও রয়েছে, প্লেলিস্ট করা আছে, সেইখান থেকে তোমরা ক্লাসগুলো দেখে তোমরা ডিসিশন নিতে পারো যে আমার জন্য কি কোর্সটা ভালো হবে নাকি হবে না। তবে প্রপার প্রিপারেশনের জন্য একদম তোমাদের গাইড বলো বা যে কোনো কিছু সবকিছু তোমাদের শেষ করানো হবে কিন্তু আমাদের এই কোর্সে। তোমার যদি আলসেমি লাগে যে আমি করব না এরকম যদি লাগে, তাহলে এই কোর্সটা একদম তোমার জন্য। যদি তুমি অলস হয়ে থাকো আমার মতো, ঠিক আছে, তাইলে এই কোর্স তোমার জন্য, কারণ তোমাকে সবকিছু আমরাই শেষ করিয়ে দিব এবং তখন তোমাকে পড়তে বসতে তুমি নিজেও বাধ্য হবে, তাই না? ভালো কিছু করতে গেলে একটু কষ্ট করতে হয়। ঠিক আছে? ভালো কিছু করতে গেলে একটু কষ্ট করতে হয়, কিছুদিন কষ্ট করে এর ফল খুব ভালো হবে ইনশাল্লাহ। আপু হাবিয়া কি? হাবিয়া হচ্ছে 7টা আমাদের দোজক রয়েছে ইসলামের, 7টা দোজক। সেই 7টা দোজকের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর যে দোজক সেটার নাম হচ্ছে হাবিয়া দোজক। ঠিক আছে? কবে আসবেন আপু? কবে যে ক্লাস নিব আমি এই মুহূর্তে বলতে পারছি না, সিআরএম এর পেজে জানিয়ে দেওয়া হবে। আর তোমরা যারা আমার সাথে কন্টাক্ট করতে চাও, বাংলা শিখন রিয়া আপু, এখানে হচ্ছে তোমরা আমার সাথে কি যোগাযোগ করতে পারবে। ঠিক আছে? বাংলা শিখন রিয়া আপুতে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারবা। নুসরাত জাহান বলছে আপুর ক্লাসটা অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর করে বোঝান। আলহামদুলিল্লাহ আপু, ভালো করে বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ। আশা করি এইখানে যতটুকু পড়িয়েছি এতটুকুতে তোমাদের কারো কোনো সমস্যা নেই। সব সাবজেক্ট সহজ লাগে, বাংলা সাবজেক্ট অনেক কঠিন লাগে। বাংলা সাবজেক্ট যদি কঠিন লাগে বাবলি তোমার কাছে, তাহলে আমি বলবো যে তুমি আমার উপরে একবার ছেড়ে দিতেই পারো তোমার বাংলাটাকে। ঠিক আছে? আচ্ছা, যাই হোক, তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। আমি আবারও বলছি, আমি চেষ্টা করব পেইড কোর্সের ক্লাস শুরু হওয়ার আগে আরেকটা ক্লাস নিতে, তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো তোমরা সবাই ভালো থাকো। ভালো থাকার ডিসিশনহীনতায় ভুগলে ডিসিশন ঝটপট নিয়ে নাও, কারণ আমাদের হাতে আর সময় নেই। আবারও বলছি, বাংলা, ইংরেজি এবং আইসিটি একসাথে কোর্সটি যদি তোমরা কিনতে চাও তোমাদের পড়বে 1699 টাকা। শুধু ইংরেজি কোর্স কিনতে চাইলে তোমাদের পেইড করতে হবে 1100 টাকা। 1100 টাকায় শুধু ইংরেজি পাবে। শুধু বাংলা নিতে চাইলে মাত্র 500 টাকা। শুধু আইসিটি নিতে চাইলেও 500 টাকা। ঠিক আছে? তো এই পর্যন্তই, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।